Wrestling has more than one royal family. You can't see me, my time is now. I hear voices in my head thinking. Here we go. আজকে শুরুতেই নিউজ রয়েছে অ্যালবার্টো ডেল রিওকে নিয়ে। তো আমরা তো ওয়েট করে আছি যে অ্যালবার্টো ডেল রিও নাকি ডাব্লিউডব্লিউইতে রিটার্ন করবে, আর আমরা তো তাকে ভুলেই গেছি। তো না, রিটার্ন আর করতে হবে না। অ্যালবার্টো ডেল রিওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসের জন্য। আর এই রকম ডোমেস্টিক ভায়োলেন্সের কেস অ্যালবার্টো ডেল রিওর ক্যারিয়ার যখন পিকে ছিল ডাব্লিউডব্লিউইতে, পেজের সাথে সে রিলেশনশিপে ছিল, তখনও এসেছিল, যার জন্য কন্ট্রোভার্সি হয়, ঝামেলা হয়, আর তার ক্যারিয়ার বরবাদ হয়ে যায়। ডাব্লিউডব্লিউই তাকে বের করে দেয়। আর এখন এত বছর পর গিয়ে আবার সেই ডোমেস্টিক ভায়োলেন্সেরই কেস। মানে জীবনে তো উন্নতি হচ্ছে না, উল্টে একটার পর একটা কেস লেগে যাচ্ছে। আর কি বলবো, মানে আগেও একবার কেস হয়েছিল, এখন আরেকবার সেই ডোমেস্টিক ভায়োলেন্সের কেস হলো। আর এখন তো দেখো, জোর দিয়ে বলা যায় না। আগে হলে তাও বলতাম যে হ্যাঁ, ছেলেটারই দোষ, এসব এরকমই করে মদ খেয়ে ঠেঙায়। কিন্তু এখনকার যুগে ভাই কিছু বলার নেই। এখন হতে পারে যে অ্যালবার্টো ডেল রিও সত্যিই খারাপ লোক, আর না হলে তাকে ফাঁসানো হতেই পারে, যেহেতু তার আগে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন ছিল। তো এখন হয়তো সেটার লাভ উঠিয়ে কেউ তাকে আবার ফাঁসাচ্ছে যে তোমার উপর তো কেস রয়েছে, এবার যদি আমি আবার বলি তাহলে লোকে বিশ্বাস করেই নেবে। জানি না ভাই, কি এদের ব্যাপার, এরাই বুঝুক। তবে আমরা রেসলিং ফ্যান, আমরা এটুকু শিওর হয়ে যাচ্ছি যে অ্যালবার্টো ডেল রিও আর জীবনে কখনো ডাব্লিউডব্লিউইতে আসছে না। আর কালকে সিএম পাঙ্কের প্রোমোতে নোটিস করার বিষয় ছিল যে সেখানে টিকিট সেল কম হচ্ছে, টিকিট সেল কম হচ্ছে, আর টিকিটের দাম কমিয়ে দাও তাহলে টিকিট সেল বেড়ে যাবে। এই যে কথাটা রয়েছে, এটা পুরোপুরি আনস্ক্রিপ্টেডই ছিল। এটা সিএম পাঙ্ক নিজে থেকে বলেছে, কিংবা টাকলাই ইনপুট দিয়েছে যে এরকম টাইপের কিছু একটা বলো। কারণ সিএম পাঙ্কের এই প্রোমোটা যখন সোশ্যাল মিডিয়াতে পরে পোস্ট করা হয়, ওই টিকেওর এগেনস্টে যে কথাগুলো ছিল টিকিট সেলস নিয়ে, ওই জিনিসটা কিন্তু কাট করে দেওয়া হয়েছে। তো কাট তো তখনই করবে যখন ওটা আনস্ক্রিপ্টেড হবে বা কোম্পানির এগেনস্টে যাচ্ছে, যেটা একদমই যাওয়া উচিত নয়। আর কেউ তো ইচ্ছা করে নিজেদের এগেনস্টে কথা বলাবে না। আর কথা যখন তোমরাই বলাচ্ছ, তখন তোমরা নিজে থেকে তো কখনো ওটা কেটে বাদ দেবে না। তো এখান থেকে এটা পরিষ্কার যে ওই পার্টটা তো আনস্ক্রিপ্টেডই ছিল, যার জন্য ওটা বাতিল হয়ে যায়। আর সিএম পাঙ্কের প্রমোট বাকি অংশগুলো, রক, রোমান রেন্স, প্যাট ম্যাকাফি, এদেরকে নিয়ে, তো ওইগুলো এখনও কিছু জানা যায়নি। আর এটা অফিসিয়াল হয়ে গেছে যে কোডি রোডসের পরবর্তী গেস্ট হতে চলেছে, তো মানে কোডি রোডসের পডকাস্টের পরবর্তী গেস্ট হতে চলেছে আমাদের টাকলা। তো টাকলাকে সত্যি এখন একটু বেশি দেখা যাচ্ছে, সে র হোক, স্ম্যাকডাউন হোক, কিংবা এই কোডি রোডসের পডকাস্ট হোক। টাকলা কিছু তো একটা বলতে চাইছে সবাইকে। আর দেখবো যে এই পডকাস্টে এসে সে কী করে। কোডি হচ্ছে তার টাকলা বয়, মানে হ্যাঁ, ভিনসেস বয় ছিল রোমান রেন্স, তাহলে কোডি হচ্ছে টাকলার কি বলবো, টাকলাস বয়। তো যাই হোক, এটা হচ্ছে এই যে কোডিকে তৈরি করেছে ট্রিপল এইচ, সে হচ্ছে কোম্পানির ফেস। আর কোডিকে যে ক্রিয়েট করেছে তার কাছে, মানে তার সাথে এখন সে পডকাস্ট করছে। আর দেখো, একটা জিনিস তো পুরোপুরি এখানে ক্লিয়ার, এখানে আমরা সেই বড় সড়ো কিছু দেখতে পাবো না, বা বড় সড়ো কিছু প্রশ্নও করা হবে না। কারণ টাকলার এই আন্ডারে কাজ করে কোডি রোডস, তো এখানে একদম সেই প্রেস কনফারেন্সে যেরকম কথাবার্তা ওঠে একদম মিডিয়া থেকে, ওই রকম টাইপের কিছু হবে না। এখানে সব কিছু আগে থেকে ঠিক করা থাকবে যে কোন কোন প্রশ্নগুলো করা হবে আর তার উত্তর কী হবে। আর তার উত্তর যে একদম 100% সঠিক, সেটা ভাবার কোনো বিষয় নেই। সব কিছু আগে থেকেই ঠিক করে ম্যানিপুলেট করা থাকবে। এটা দেখে মনে হচ্ছে যেন সেই ভোটের আগে নেতামন্ত্রীরা প্রচার করতে বেরোয়, নিজেদের একটা আলাদা ছবি তুলে ধরে জনগণের সামনে, সেরকম টাইপেরই কিছু হচ্ছে। সেই জন্যই টাকলা এত বেশি প্রচারে বেরিয়েছে। র, স্ম্যাকডাউন, এখন আবার পডকাস্ট, আবার কদিন পর হয়তো আন্ডারটেকারের পডকাস্টও তাকে দেখতে পাবো। আর সিএম পাঙ্ক তার স্টোরিতে প্যাট ম্যাকাফিকে ক্লাউন বানিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ তার স্টোরিতে ফটো পোস্ট করে, আর ওই যে ক্লাউনের ইমোজিটা তার মুখে সাঁটিয়ে দিয়েছে। তো সিএম পাঙ্কও এটাই বলছে যে কোনো লজিক নেই মাঝখান থেকে, এই বলির পাঁটাটা হয়ে গেল। ঝামেলা ছিল ক্রিয়েটিভ টিম আর এডি ম্যানুয়েলের মধ্যে, মাঝখান থেকে শহীদ হয়ে গেল প্যাট ম্যাকাফি। আর টাকলার তরফ থেকেও কম্পালসারি টুইট এসে গেছে এখানে রেসলম্যানিয়া নিয়ে। প্রত্যেকটা ম্যাচ একদম স্ট্যাকড রয়েছে, বড় বড় ম্যাচেস রয়েছে। আর এই অপরচুনিটি একদমই তোমরা খোয়াতে পারবে না, মানে খোয়ানো উচিত নয়। তো রেসলম্যানিয়াকে হাইপ করছে আর বলতে চাইছে যে এটা ওয়ান অফ দ্য বেস্ট রেসলম্যানিয়া ডাব্লিউডব্লিউইর ইতিহাসে হতে চলেছে। হ্যাঁ, হাইপ দেখে তো মনে হচ্ছে না যে এটা ডাব্লিউডব্লিউইর ইতিহাসের সবথেকে বড় রেসলম্যানিয়া বা সবথেকে বেস্ট রেসলম্যানিয়া হতে চলেছে, যতক্ষণ না তুমি কিছু লজিক্যাল বা কিছু ভালো কিছু করছো। এবারে দেখো, হাইপ তো কিছু নেই, আর দেখতে গেলে আর মাত্র সপ্তাহখানেকই বাকি আছে। যদি রেসলম্যানিয়া ভালো করতে পারে তো রেসলম্যানিয়া দিনই হবে, তার আগে তো কিছু হওয়ার চান্স দেখতে পাচ্ছি না। রোমান রেন্স, পাঙ্ক, কোডি, র্যান্ডি, ব্রক লেসনার, ওয়াফেমি, তারপরে ডিমন বেলার, এরাই কিছু করতে পারলো না, আর কেই বা কী করে নেবে।
রেসলম্যানিয়ার দিন যদি বড়সড় ধামাকা করতে পারো তাহলে মেবি লোকে বলতে পারে যে হ্যাঁ রেসলম্যানিয়াটা ধামাকাদার তো ছিল। তবে যদি রেসলম্যানিয়াতে গিয়ে দেখতে পাই যে কিছুই করেনি, শুধুমাত্র আমাদেরকে ফালতু ফালতু হাইপ করার চেষ্টা করা হচ্ছিল, তো মনে হচ্ছে আগের বছরের রেসলম্যানিয়ার রেকর্ডটা এবারে ভেঙে যেতে পারে। কারণ এবারে তো ভালো ভালো ম্যাচেসও রয়েছে, তার সত্ত্বেও যদি খারাপ হয় তাহলে তো আরও খারাপ। আগেরবার তো ভালো ম্যাচ বলতে শুধুমাত্র জন সিনা আর কোডি রোডসই ছিল, তেমন কোনো ম্যাচের কথা তো মনে পড়ে না। হ্যাঁ, নাইট ওয়ানে রোমান পাঙ্ক আর সেথ রলিন্সের ম্যাচটা অবশ্যই ছিল, কিন্তু ওই একটা দুটো বাদে কোনো ম্যাচের কথাই আমাদের আর মনে নেই। আর জানি না এবার কি দেখতে পেতে চলেছি। আর সাশা ব্যাঙ্কসের কাছে এখন অফিসিয়াল আর কোনো টাইটেল নেই, তার কাছে একটা মাত্র চ্যাম্পিয়নশিপ ছিল যেটা সে হারেনি, ভ্যাকেট করে দিয়েছে। মানে কোনো ম্যাচই হয়নি, সেই টাইটেলটা যে প্রমোশনে ছিল সেখানে গিয়েই ভ্যাকেট করে দেয়। তো মার্সিডিজ মনে এখন হয়ে গেছে 0 বেল্ট। এইবার AEWতে মজা আসবে। আর এবার চলো তোমাদেরকে একটা খুবই দারুণ জিনিস দেখাই, তোমাদের মধ্যে কিছুজন তো খুবই পছন্দ করবে এটা, আর হয়তো স্ক্রিনশট নিয়ে গ্যালারিতেও সেভ করে নেবে। তো দেখো, এইটা হচ্ছে সেই জিনিস। তোমরা যাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে ভ্যালেন্টিনা রোজি। তো প্রথমে আমি যখন ফটোটা দেখলাম ভাবছি এটা তো পর্ন হাবের মতো লাগছে, কিন্তু ওইটা নয় যেটা আমরা ভাবছি। হ্যাঁ, কাজকর্ম সেরকমই, কিন্তু ইনি হচ্ছে একজন নতুন রেসলার, ডাব্লিউডব্লিউইর নতুন সাইনিং। ডাব্লিউডব্লিউইকে সাইন করেছে, আর একে আমরা খুব তাড়াতাড়ি ডাব্লিউডব্লিউইতে দেখতে পাবো। NXTতে কিংবা মেন রস্টারেও হয়তো দেখতে পেতে পারি। তো প্রথমে যখন ফটোটা দেখলাম আমি তো বুঝতেই পারিনি যে এ কোনো রেসলার, মানে তোমরা হালই দেখে নাও। আমি তো ভাবছিলাম যে এরকম টাইপের যদি প্রতি সপ্তাহে 2-3টে করে ফটো আমি পোস্ট করি এরকম রেসলারের, আমার চ্যানেলের নাম চেঞ্জ করে রেসল এক্সপ্লেনার থেকে পর্ন এক্সপ্লেনার করতে হবে। ফ্যান্সরা রেসলিং দেখতে পাচ্ছে না, স্টোরি লাইন দেখতে পাচ্ছে না, তো কী হয়েছে? তার সত্ত্বেও ফ্যান্সদের এন্টারটেনমেন্টের পুরো বন্দোবস্ত ডাব্লিউডব্লিউই করছে। আর আমি ভাবছি যে ব্লেক মনরো, স্টেফনি ম্যাকেওর, লিভ মর্গান, তারপর এই ভ্যালেন্টিন, এরা সবাই যদি রিংয়ের মধ্যে একসাথে থাকে, রেসলিং তো ভাই কেউ দেখবে না। আর এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, আমাদের দেশের একজন অনেক বড় অ্যাক্টর রয়েছে, সে বলেছিল যে ডাইরেক্টররা যখন সিনেমার জন্য কখন ভালো স্টোরি খুঁজে পায় না, বা এমন কোনো স্টোরি নেই যেটা ফ্যান্সদেরকে অ্যাট্রাক্ট করতে পারে, তখন কি করে সিনেমার মধ্যে বেশি বেশি ওই উল্টোপাল্টা সিন ঢুকিয়ে দেয়। আর এইটা দেখে আমারও ঠিক সেই কথাটাই মনে পড়ছে, যখন রেসলিং দিয়ে কাজ হবে না তখন তো অন্য কোনো রাস্তা দেখতেই হবে। আর দেখবে আমরা কিন্তু এই শেষ 1 বছরে এই রকম জিনিস আরও বেশি দেখতে পাচ্ছি। এর আগেও কিন্তু ওমেন্স রেসলারদের হায়ার করা হয়েছে, কিন্তু তাদেরকে রেসলার হিসাবেই দেখানো হতো। এখন এই ব্লেক মনরো, স্টেফনি ম্যাকেওর, এদেরকে কীরকমভাবে তো আমাদের সামনে দেখানো হচ্ছে, তোমরা দেখলে পার্থক্যটা স্পষ্ট বুঝতে পারবে। এটা রেসলার ঠিকই, কিন্তু এদেরকে আমাদের সামনে রেসলার হিসাবে কিন্তু দেখানো হচ্ছে না, অন্য কিছুই ইঙ্গিত করা হচ্ছে। আর প্রত্যেকবারের মতো সোলো সিকোয়া এবারেও হয়তো জাতীয় সঙ্গীত গাইতে চলেছে রেসলম্যানিয়াতে। 4 বছর হয়ে গেল ডেবিউ করেছে, এখনও পর্যন্ত একটাও রেসলম্যানিয়াতে আমরা তাকে কোনো ম্যাচে দেখতে পেলাম না। আর এবারেও হয়তো দেখতে পাবো না, কারণ আঙ্কেল আউটি ভার্সেস সোলো সিকোয়া কে দেখবে? আর র্যান্ডি অর্টনকে কে ফোন করছিল, ওটার চান্স তো আমরা ভেবেছিলাম যে কেভিন ওমেন্সের বেশি থাকতে পারে, কিন্তু কেভিন ওমেন্স তো এলো না, প্যাট ম্যাকাফি এলো। আর কেভিন ওমেন্সের রিয়াকশানও চলে এসছে, দেখতে পাচ্ছ কুত্তা কোমায় চলে গেছে। কেভিন ওমেন্সেরও কিছুটা এরকমই রিয়াকশান যে আরে এটা কি হয়ে গেল। র্যান্ডি অর্টন প্যাট ম্যাকাফির পরামর্শে চলছে, এই দিনটাও দেখতে হচ্ছে। আর শুধু কেভিন ওমেন্সের নয়, আমাদের সকলেরই অবস্থা এরকমই হয়ে গেছিলো স্ম্যাকডাউন দেখার পর। আর সেলিব্রিটি ফ্যাক্টর যে ডাব্লিউডব্লিউইতে কাজ করে না তারও একটা প্রমাণ হচ্ছে এই যে কালুয়াকে দেখতে পাচ্ছ, এ এসেছিল ট্রিক উইলিয়ামস কালুয়ার সাথে। তো এর নাম কি যেন, লিল ইয়াস্ট কিছু একটা হবে। তো এ যে কালুয়ার সাথে এসেছিলো, এটা কেউ সোশ্যাল মিডিয়াতে ধোয়া হচ্ছে, কিছু পছন্দ করছে না, মানে গান করছিল, দিনকাল ভালো যাচ্ছিল, হঠাৎ করে ডাব্লিউডব্লিউইতে এসে এখন একেও গালাগালি খেতে হচ্ছে। ফ্যান্সটা একদমই পছন্দ করছে না যে কেন একে আনা হয়েছে, কী কাজের, একে কেউই দেখতে চাইছে না। আর সেলিব্রিটিদের কী কাজ আমি তো এটাই বুঝতে পারি না, সেলিব্রিটিরা কেন সব জায়গাতে নাক গলাচ্ছে। আর টিকেও কেনই বা ভাবছে যে এদেরকে নিয়ে আসলে টিকিট সেল বেড়ে যাবে। টিকেও তো পারলে এমন করে যে কোডি ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচে জেলি রোল আর প্যাট ম্যাকাফিকে অ্যাড করে একটা ট্যাগ টিম ম্যাচ বানিয়ে দেবে। এরা ভাবছে যে কোডি ভার্সেস র্যান্ডি খুব একটা টিকিট বিক্রি করতে পারছে না, এক কাজ করি প্যাট ম্যাকাফি আর র্যান্ডি অর্টন একটা ট্যাগ টিমে চলে যাক, আর কোডি আর জেলি রোল একটা ট্যাগ টিমে চলে যাক, তো স্টার পাওয়ার বেড়ে যাচ্ছে, টিকিট আরও বেশি বিক্রি হবে। কিন্তু হবে টিকিটের উল্টোটা, যদিও বা আগে কোডি ভার্সেস র্যান্ডি দেখার জন্য সবাই এক্সাইটেড ছিল, এই দুজনকে ঢুকিয়ে পুরো স্টোরি লাইনটারই মামাসি এক করে দিল। আর এখন দেখো কোডি ভার্সেস র্যান্ডির স্টোরি নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আর আরেকটা ডিটেল হয়তো মিস করে গেছো, এই দেখে নাও, হয়তো এডি ম্যানুয়াল ভেবেছিল যে প্যাট ম্যাকাফি রকের জায়গাটা নিতে পারবে, তো রকের মতো লুক করেও এসেছিলো,
সানগ্লাস রয়েছে, তারপর সেই গোল চাকতিওয়ালা বেল্ট। এমনি সময় তো ভাই পিনওয়ালা বেল্ট পরে আছে, ফটোটা খুঁজে পায় না। আর এখন একদম গোল চাকতিওয়ালা রকের মতো কাস্টম বেল্ট। এই হচ্ছে এদের অবস্থা। প্যাট ম্যাকাবি আর রকের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেছে, রক আর প্যাট ম্যাকাবিকে এক করে দিয়েছে। তাও যদিও রক এখানে থাকতো তাও নয় মানতাম যে কোডির সাথে লিঙ্ক রয়েছে রেসলম্যানিয়ার টাইম, রক এখানে ফিট বসছে আর র্যান্ডটনের ওপরে রয়েছে রক, সেটা হলেও নয় মেনে নিতে। আর দেখছি যে অনেকে বলছে, আমার কমেন্ট বক্সেও বলছে যে প্যাট ম্যাকাবি শুধুমাত্র একটা নিমিত্ত মাত্র, ওর ওপরেও আরও কেউ আছে আর সে হচ্ছে রক। তো দেখো তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখো হ্যাঁ রক যদি সত্যি রেসলম্যানিয়াতে আসে ও ডেফিনেটলি দারুণ জিনিস হবে, কিন্তু এই দেখো যদি টিকিট বিক্রি করতে হয় তাহলে এটা কি মনে হয় না যে রককে আগে আনা উচিত ছিল? কারণ ডাব্লিউডব্লিউইর স্ট্র্যাটেজি তো সিম্পল, টিকিট বিক্রি করার জন্য যা করতে হয় রেসলম্যানিয়ার আগেই করবে যাতে টিকিটটা বিক্রি হয়ে যায়। তাহলে প্যাট ম্যাকাবির জায়গায় রককেই তো আগে রিটার্ন করাতে পারতো, রক চলে আসতো, সে ছিল কোডির এগেনস্টে র্যান্ডটনের সাথে, তো তাহলে তো টিকিটটা আরও বেশি বিক্রি হতো, কারণ রক এই স্টোরি লাইনেতে এন্ট্রি নিয়েছে, তো লজিক্যালি তো সেটাই ঠিক লাগে। তো আমার মতে যদি ডাব্লিউডব্লিউইর সত্যি প্ল্যান ছিল যে রককে নিয়ে আসবো, তাহলে সেটা রেসলম্যানিয়া নয় বরং এই স্ম্যাকডাউনের এপিসোডেই হয়ে যেত। রকের হয়তো সেরকম কোনো প্ল্যানই নেই। আর এবারে দেখো প্ল্যান চেঞ্জ হতে পারে, কারণ স্ম্যাকডাউনে কী হলো তারপর রতে কী হলো সে তো আমরা দেখেই নিয়েছি। এটা ডাইরেক্ট একদম টাকলা ভার্সেস টিকেও চলছে, তো এইবার হয়তো ফাইনালি রককে নিয়ে আসতে পারে রেসলম্যানিয়া। এটার কিন্তু এখন একটা চান্স দেখা দিয়েছে, কিন্তু সেই একই ব্যাপার, আমাদের এখন ভরসার জায়গাটা আর আগের মতো নেই। ডাব্লিউডব্লিউইতে যাই পারে হয়ে যাক, ডাব্লিউডব্লিউই ধ্বংস হয়ে যাক, টাকলা আর এডি ম্যানুয়াল আমাদের সামনে যতই নাগিন ড্যান্স করে নিক না কেন, আমাদের যেন আর আগের মতো সেই ফিলটা আসে না, আগের মতো আর সেই ভরসাটাও নেই ডাব্লিউডব্লিউইর প্রতি। আর যদি কোনো জিনিস হয়েও যায় তাও আমরা এটা বিশ্বাস রাখতে পারি না যে ভবিষ্যতে এটাকে ভালো করে এক্সিকিউট করা হবে, কারণ আমরা অনেকবার ঠকেছি। সেই সেথ রলিন্সের হিল টার্ন বলো, ভিজনের তারপর টার্ন করা বলো, কিংবা ব্রক লেসনারের সামারস্ল্যামেতে রিটার্নের কথা বলো, কোনো জিনিসেরই কিন্তু ঠিকঠাক কন্টিনিউ হয়নি, ওই জাস্ট একটা মোমেন্ট হয়েই থেকে গেছে। তাই জন্য ফ্যান্সদের ইন্টারেস্টও আর এই বড় বড় মোমেন্টের দিকে যায় না। কোনো গ্যারেন্টি নেই যদি রেসলম্যানিয়াতে রক চলেও আসে, এটার কোনো গ্যারেন্টি নেই যে এই লিঙ্কটা দেখে ভবিষ্যতে কোনো বড় স্টোরির দিকে ডাব্লিউডব্লিউই এগোবে, সেটাও কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। তো ফ্যান্সরা কেনই বা এটাকে সিরিয়াসভাবে নেবে? আসল কথাটা হচ্ছে যে বিশ্বাস যদি একবার ভেঙে যায় সেটা আর কখনো তৈরি হয় না। ডাব্লিউডব্লিউই তাদের বিশ্বাসের জায়গাটা অনেক আগেই হারিয়েছে, কারণ দেখো টিকিটের দাম তো আগের বছরেও কি এই 70-80 লাখের মতোই ছিল, কিন্তু আগেরবার কিন্তু সোল্ড আউট এরিনা ছিল। এবারে টিকিটের দাম কমিয়ে দেওয়া সত্ত্বেও টিকিট বিক্রি হচ্ছে না, এটা কিন্তু ভেবে দেখার বিষয় যে তোমরা দাম কমিয়ে দিচ্ছ তার সত্ত্বেও কেউ আসছে না, কারণ কারোর দেখার ইচ্ছাই নেই। আর তো চলো গাইস দেখা যাক কীভাবে এগোয়, আর মাত্র মোটে এক সপ্তাহ একটু বেশি সময় বাকি আছে, তো দেখে নেবো কী করে। আর খালি এখন তো তামাশা দেখার পালা। চলো এবার যাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা নিউজ ভিডিওতে।